আচ্ছা, যাদের সমস্যা আছে তারাও এই জিনিসটা একটু খেয়াল করো, তাহলে দেখা যাচ্ছে এই জিনিসটা তোমরা বুঝে যাবা। হ্যাঁ, আচ্ছা। তো এখন দেখো আমি এই বস্তুটাকে এদিকে আনতেছি, এই বস্তুটা এদিকে সরে যাচ্ছে। হ্যাঁ, তো এখন এই যে একটা বস্তুকে এখানে রাখার পরে এই যে বিম্বটা কেমন হবে বা কোন জায়গায় হবে সেই জিনিসটার সূত্র হচ্ছে এটা। তার মানে আমি কি করবো, আট থেকে বস্তুর অবস্থান বাদ দিব, বিম্বের অবস্থান পাবো। এই ক্ষেত্রে বিম্বের অবস্থান নিয়ে আমার কোনো হ্যাসেল নেই। কথা কি বুঝতে পেরেছো? এই সবাই কি বুঝছো কিনা? জি ভাইয়া। এখন এইটাকে বলা হয় হচ্ছে আমাদের বিম্বের অবস্থান। তাহলে আমি এখন কোন একটা বিম্বকে আমি কোনো একটা বিম্বকে যদি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমার তিনটা জিনিস জানা লাগে। এর মধ্যে একটা হচ্ছে তার অবস্থান, আকৃতি এবং প্রকৃতি। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের সবসময় ব্যাখ্যা করা লাগে। এখন তুমি একটু ভাইয়া খেয়াল করবা এখানে বিষয়টা কি হইলো একটু দেখো। প্রথমেই আমি একে রাখছি কোথায়? তিনে। তাহলে তিনে গঠিত হয়েছে কোথায়? পাঁচে। তো এখন পাঁচ মানেটা আসলে কি? পাঁচ মানেটা কি? এইটা ছিল অসীম, ছয় মানে তো অসীম, আর চার মানে কি? বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে আছে, তাই তো? বিম্বের অবস্থানটা বক্রতার কেন্দ্র এবং অসীমের কি আছে? মাঝে আছে। তাই মাঝে যেহেতু আছে, এই সবাই কি বুঝতে পারছো তো? জি ভাইয়া। এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র আর এইটা হচ্ছে অসীম, তার মাঝে আছে। তাই আমরা এখানে বলতেছি একদম মিডিলে না, বাট মাঝে। তো আমরা সেই ক্ষেত্রে বলবো যে এটা আছে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। কথা কি বুঝতে কারো অসুবিধা আছে কিনা? তাহলে অবস্থান সম্পর্কে কারো কি কোনো মতামত থাকবে বলো তো? অবস্থান আসলে কি লেখা যাবে না? এটা খুবই ইজি। এর থেকে ইজি জিনিস আর কোনো কিছু হওয়া সম্ভব না। এখানে দেখো, এইখানে তাহলে এখন কি বলবো, আমি যদি এই বস্তুটাকে টেনে এনে এইখান থেকে আমি একে ধরে এইখানে নিয়ে চলে আসি, একে নিয়ে চলে আসলাম, তাহলে একে নিয়ে চলে আসলে তোমার কাজ হবে কি ভাইয়া? এখান থেকে তুমি কি করবা? এখান থেকে তুমি বাদ দিয়ে দাও। কি বাদ দিয়ে দিবা? তুমি এখান থেকে বাদ দিয়ে দিবা হচ্ছে এক নাম্বার অবস্থান। পাবা কত? সাত। সাত মানে কি? সাত মানে কিন্তু দর্পণের পেছনে। তখন তুমি এখানে লিখে দিবা যে আমার এই জিনিসটা কিন্তু তখন চলে আসবে কোথায়? এই জিনিসটা কিন্তু চলে আসবে উপরের দিকে চলে আসবে, কিন্তু এইখানেই হবে, বাট এটা হচ্ছে উল্টা হবে, এরকম হবে। কথা কি বুঝতে পেরেছো? এই জিনিসটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? মানে সোজা হবে আর কি। এই এইটার মুখটা যেদিকে আছে এটাও ওই সেম দিকে, তাই আমরা এটাকে সোজা বলে থাকি। এবং এইটা তৈরি হলো কোথায়? দর্পণের পেছনে। তাই আমরা এইখানে তখন অবস্থানটা লিখব দর্পণের পেছনে। কথা কি সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে অবস্থান নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো তো? অবস্থান নির্ণয় নিয়ে কারো কোনো কনফিউশন আছে? থাকার কথা না। জি না। এই সব, কারো সমস্যা থাকলে বলো। জাস্ট তুমি কি করবা আট। ভাইয়া, হ্যাঁ, 8 নম্বরে কি 8 নম্বরে কি মানে কিভাবে ব্যাখ্যা করবো? আট 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 বলে কোনো নাম্বার নেই এখানে। এখানে জাস্ট আট থেকে বিয়োগ করতেছি আমি। বুঝে গেল? সবাই কি বুঝছো? জি। আমরা ভাইয়া, হ্যাঁ, বলো 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 বলো। ওই 6 পয়েন্ট রুল এটা কোনোদিন আপনি শুনেননি? আমি 6 পয়েন্ট রুলও শুনেছিলাম, বাট আমি শেখার ট্রাই করি নাই, কারণ আমার কাছে। মানে আমরা ওই মানে আমরা এই এরিয়ায় মানে হরিনাথপুরে আপনি যেদিন ওই যে আতিক ভাইয়া নিয়ে ক্লাস করাইছিলেন, দুইটা ভাইয়া ক্লাস করেছিল, হুম তারা দুইজনই 6 পয়েন্ট নিয়ে বুঝাইছিল। হুম। আর আমরা ওই রুল এন্ড স্যার এর কাছ থেকে 6 পয়েন্টে বুঝেছি। আর 8 পয়েন্টের থেকে 6 পয়েন্ট দেখলাম বেশি সহজ। আচ্ছা আচ্ছা, যাই মানে হোক। যেটা সুবিধা হয় সেটা নিয়েই করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে, মানে এখানে জাস্ট তুমি আইডেন্টিফাই করতে পারলেই হবে। কথা কি বুঝছো? ওকে ভাইয়া, ওকে। জি ওকে। স্যার। ভাইয়া, হ্যাঁ বলো। এই যে পাপ্পু বললে না, খালি 6 পয়েন্ট রুলসে খালি 6 পর্যন্ত আছে, খালি এই যে এই মেরু থেকে এই পাশের গুলো আছে, এই 7 নেই। ওই জায়গায় বলে দিছিল যে যখনই একে ধরবো অটোমেটিক এই পাশে চলে যাবে, এই 7 নাম্বারে। ওখানে 7 না বললে একবারে বলেছিল অটোমেটিক। ওই তো, যাই হোক, এই বিষয়টা হচ্ছে একই ঘটনা। তো যাই হোক, এখন
তাহলে বিষয়টা সবাই একটু খেয়াল করো, তাহলে সবাই কি এই জিনিসটা বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ওকে। তো এখন এবার আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে আমরা এই প্রকৃতি এবং প্রকৃতি নিয়ে আগে কথা বলবো, তারপরে আকৃতিতে আসবো। আচ্ছা, প্রকৃতি মানে হচ্ছে সবসময় মাথায় রাখবা, সবাই একটু খেয়াল করবা যে যদি তুমি দেখো যে এই দিকে কোনো মানে এই দিকটাকে কি বলা হয় বলো তো, এই দিকটাকে কি বলা হয়? এটা কিন্তু দর্পণের, এটা কিন্তু দর্পণের সামনে, এটা কিন্তু দর্পণের সামনে, এটা হচ্ছে দর্পণের সামনে। তাহলে আমরা বলবো দর্পণের, সরি, এটা হচ্ছে আমাদের দর্পণের কি বলতো, দর্পণের সামনে। তো এখন দেখো দর্পণের সামনে যদি থাকে, একবারে কোনো কথা নেই, যদি দর্পণের সামনে থাকে তাইলে তার প্রকৃতি হবে হচ্ছে কি হবে, উল্টা হবে, মানে বিম্বের প্রকৃতিটা উল্টা হবে। এইখানে রাখলেই বিম্বের প্রকৃতি উল্টা হবে, কথা কি বুঝছো? এদিকে রাখলেই বিম্বের প্রকৃতি কি হবে, উল্টা হবে। তাহলে আমি এখানে প্রকৃতি লিখে দিব উল্টো, হ্যাঁ। আর শুধুমাত্র কোন ক্ষেত্রে, শুধুমাত্র এই, আচ্ছা সরি এখানে আমরা পুরাটা দিয়ে ফেলেছি, এই পর্যন্ত আসবে, হ্যাঁ। কথা কি বুঝতে পেরেছো? মানে এই পর্যন্ত বাউন্ডারি হবে, এখান থেকে, হ্যাঁ 2 পর্যন্ত, এখান থেকে এই পর্যন্তের মধ্যে যে কোনো জায়গাতে, যে কোনো জায়গাতে তুমি লক্ষ্যবস্তুকে রাখো না কেন, বিম্ব হবে তার, বিম্ব তখন উল্টা দিকে হবে, মানে এইদিকে হবে, নিচের দিকে উল্টা দিকে হবে। বোঝা গেল কথাটা? উল্টো হবে সব সময়ের জন্য। তাইলে আমি 2 থেকে এই যে 6 পর্যন্ত, অসীম পর্যন্ত, এর মধ্যে রাখলেই হবে হচ্ছে আমাদের উল্টো হবে, এই যে উল্টো হবে। তাহলে সোজা হবে কখন? শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে কি এই 1 নম্বর পজিশনে রাখলেই শুধুমাত্র এই যে সোজা হবে। কথা কি বুঝতে পেরেছো সবাই? 1 নম্বর পজিশনে রাখলেই শুধুমাত্র সোজা হবে। তাহলে আমি এখানে প্রকৃতিটা উল্টো হবে নাকি সোজা হবে এটা তো আমি ইজিলি বলে দিতে পারবো। আমি দেখবো 2 থেকে 6 এর মধ্যে আছে কিনা, যদি না থাকে তাহলে আমি অবশ্যই এটা সোজা দিয়ে দিব। কথা কি বুঝছো? আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস, এর সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সদ, বা এখানে আমাদের আরেকটা টার্ম আসে অসদ। এই সদ অসদের আরেকটা আমরা বাংলায় যদি বলি তাহলে সেটাকে আমরা বলি বাস্তব, ওইটাও বাংলা, এটা হচ্ছে অবাস্তব। আচ্ছা, বাস্তব আর অবাস্তব, হ্যাঁ। তো এখন এইখানে, এইখানে কোনটা ঘটবে? তো তুমি দেখবা, সবসময় দেখবা এখানে যে ব্যাপারটা ঘটবে শুধুমাত্র এই একটা অবস্থানের জন্যই এটা অবাস্তব হবে, আর বাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে সবগুলো জায়গায় হচ্ছে আসলে কি হবে, বাস্তব হবে, হ্যাঁ। তো আমরা সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কনফার্মলি এই দুইটা জিনিস নিয়ে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে প্রকৃতিটা এই ক্ষেত্রে 2 থেকে 6 এর মধ্যে থাকলেই এটা সৎ বাস্তব, সৎ বাস্তব, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে উল্টা। তবে এখানে একটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে কি অসীমে যখন থাকে, হ্যাঁ, অসীমে থাকলে এখন অনেকে এটা নিয়ে দ্বিমত পোষণ করে যে ভাই অসীমে থাকলে তো এমন ঘটনা ঘটতে পারে যে অসীমে থাকলে এটা সম্পর্কে তো আমরা জানি না, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা সম্পর্কে কি বলবো, এটা বড় হবে নাকি ছোট হবে, এই ধরনের একটা কনফিউশন কিন্তু অনেকের মধ্যে থাকে। তো সেই ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে তুমি একটা জিনিস মাথায় রাখবে সেই ক্ষেত্রে, যে মানে অসীমে থাকলে আমরা ওই জিনিস সম্পর্কে সঠিকভাবে বলতে পারি না। অসীমে যদি থাকে সেই জিনিস সম্পর্কে সঠিক বলতে পারি না, সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় বলা হয় এরকম যে সৎ অথবা অসৎ, বাস্তব অথবা অবাস্তব, উল্টা অথবা সোজা, মানে কোনটা হবে আমি আসলে কনফার্ম না। হ্যাঁ, অসীমের ক্ষেত্রে এই ধরনের একটা কনফিউশন অনেক সময় তৈরি হতে পারে। আবার অনেকে এমন বলে যে অসীমে ভাই, অসীমে থাকলেও তো অনেক বড়ই হবে, বিবর্ধিত হয়ে যাবে বা বড় হবে। তো এই ধরনের কথা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে। তো যাই হোক, এইটা নিয়ে কনফিউশন হওয়ার দরকার নেই। এখানে আসলে মূলত এই জিনিসটা অসীমে থাকলে এই সম্পর্কে আমরা সঠিকভাবে বলতে পারি না। এটা তুমি যদি বড় বলো সেই ক্ষেত্রেও আমি আসলে ভুল বলতে পারছি না, কেউ যদি ছোট বলে ওই ক্ষেত্রেও আমি ভুল বলতে পারবো না। ওকে, আচ্ছা এখন আসি, তাহলে স্যার কোনটা সঠিক? মানে এইখানে তুমি যেটাই বলো না কেন, মানে এখানে যদি বিবর্ধিত আকারে বলো সেটাও কোনো সমস্যা নেই, যদি তুমি খর্বিত আকারে বলো সেটাও সমস্যা নেই, আবার যদি তুমি বলো যে বিবর্ধিত অথবা খর্বিত, একই কথা,
যে কোনো একটা বললেই হবে, এখানে এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো দরকার। এমন যদি হয় হুম যে এই বিম্বের দৈর্ঘ্যটা হুম বড় হয়ে গেল, সেক্ষেত্রে কি আমরা বিবর্ধিত বলতে পারি? হ্যাঁ, অবশ্যই সেই ক্ষেত্রে বিবর্ধিত বলবো, সেটা আমরা আকৃতিতে আসতেছি ওখানে। হ্যাঁ, আচ্ছা তাহলে তোমাদের এই বিষয়টা কি আমি বোঝাতে পারলাম কিনা যে আসলে অবস্থান এবং আমাদের এই যে প্রকৃতিটা আমি বোঝাতে পারলাম কিনা? প্রকৃতিটা কিন্তু খুবই ইজি, যদি ওই এক নম্বরে না থাকে তখন আমরা অলওয়েজ এইটাই ব্যবহার করব। ঠিক আছে, সবাই কি বুঝছো নাকি বোঝো নাই? এই সবাই কি বুঝছো এই জিনিসটা? জি ভাই। আচ্ছা, বলো বলো আরাফাত। হুম আচ্ছা, অবতলে উত্তলে আসতেছি, উত্তলের বিষয়টা নিয়ে আমি আসতেছি। উত্তলের ক্ষেত্রে একই ঘটনা, মানে হচ্ছে একই জিনিস সব ক্ষেত্রে হবে। হ্যাঁ, উত্তলের ক্ষেত্রে উত্তলের ওইটা নিয়ে আসলে তেমন কোনো ঝামেলা নেই, ওটাতেও আসতেছি আমরা। আচ্ছা দেখো, আকৃতির বিষয়টা নিয়ে কথা বলি। তো আকৃতির ক্ষেত্রে তুমি এইখানে জাস্ট এটা কিন্তু আমাদের কোনো নিয়ম না, বাট আমরা এটা একটা নিয়ম আকারে বানায় আমরা মনে রাখতে পারি। কি মনে রাখতে পারি? এই যে বিম্বের অবস্থানকে ভাগ করব লক্ষ্যবস্তুর অবস্থান দ্বারা, তাহলে আমি নাম্বার পাইছি কত? 7। আর এইখানে নাম্বার পাইছি কত? 1। তাহলে আমি 7 ভাগ 1 করলাম, অ্যান্সারটা কত পাবো? 7ই পাবো। তো এই ক্ষেত্রে বলা হয়, এই যে আমরা যখন এম এর মান শিখেছিলাম, এম কে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন বলা হয়। তো এই বিবর্ধন যদি হচ্ছে 1-এর সমান হয়, তখন বলা হয় হচ্ছে বিম্বটা লক্ষ্যবস্তুর সমান হবে, সমান হবে, সমান হবে। আর যদি 1 থেকে বড় হয়, 1 থেকে যদি বড় হয় এম এর মানটা, তাহলে এটা বড় হবে। এই বড়টাকে আমরা আসলে কি বলে থাকি? আমরা বিবর্ধিত বলে থাকি, আমরা বিবর্ধিত বলে থাকি। ওকে, এটাকে আমরা কি বলে থাকি? বিবর্ধিত। আর যদি আমাদের 1 থেকে ছোট হয়, তখন আমরা বলবো ছোট হবে, এটা খর্বিত হবে। তাহলে এটা বুঝে মনে রাখবা। এটা অনেকেই কিন্তু একবারে মনে করো মুখস্থ আকারে রাখে, তো এইটা রাখা যাবে না। এখানে আসলে বিষয়টা কি? এটা বিষয়টা হচ্ছে খুবই সিম্পল জিনিস। 1-এর সমান মানে সমান, বড় মানে বড়, ছোট মানে ছোট, খুবই সহজ জিনিস। বোঝা গেল? ওকে, তো এখন জি স্যার। এখন এই যে যে আমরা 7কে 1 দ্বারা ভাগ করলাম, ভাগ করে ভাগফল 7 পাইলাম। তো আমরা এখানে বলে থাকি এরকম যে মাঝখানে 1 আছে, আর এইদিকে মনে করো বড়, আর এদিকে মনে করো ছোট, সাপোজ। এখন এটাতে থাকলে তো সমান হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলাম। কিন্তু এর থেকে যদি ছোট হয়, ছোট হয়, এই ছোটটা যদি বেশি ছোট হয়, তাহলে আমরা বলবো যে এখানে শব্দটা ইউজ করব অত্যন্ত খর্বিত। মানে এখানে মনে করো অল্প ছোট হইলে আমরা বলবো জাস্ট খর্বিত, আর যদি বেশি ছোট হয় তাহলে আমরা অত্যন্ত। হুম আচ্ছা, ওকে, তো এখন দেখো এখান থেকে আমরা এই বিষয়টা করতে পারি। এখানে আমাদের কি হলো? এটা হচ্ছে বিবর্ধিত। হ্যাঁ, আর এর থেকেও যদি বেশি বড় হয়, তখন আমরা বলবো অত্যন্ত, অত্যন্ত বিবর্ধিত। কথা কি বুঝতে পারলাম? তাহলে দেখো, এখন তুমি এই জিনিসটা দেখো তো, এই যে এখানে আমরা যে জিনিসটা বের করলাম, এই এককে আমরা এই যে 7কে 1 দ্বারা ভাগ করে আমরা কি পাইলাম? এই জিনিসটা কি পাইলাম? এটা পাইলাম যে 7 হইছে। এখন 7 কি 1 থেকে অল্প বড় নাকি বেশি বড়? বেশি বড়। তো যেহেতু বেশি বড়, মানে এটা 1 থেকে মোটামুটি অনেকখানি বড়, তো যেহেতু অনেকখানি বড়, তাই আমরা এটাকে অত্যন্ত বিবর্ধিত বলবো। তাহলে তখন আমরা বলবো যে এর প্রকৃতিটা হবে, এর প্রকৃতিটা কি হবে? এর প্রকৃতিটা হবে হচ্ছে অত্যন্ত বিবর্ধিত। কথা কি বুঝছো? অত্যন্ত বিবর্ধিত। সবাই কি বুঝতে পারলা জিনিসটা? হ্যাঁ, 7 ছাড়াও আরো কিছু হইতে পারে। দেখো বিষয়টা কি, আমি মনে করো যে রাখলাম কোথায়, এইখান থেকে আমি রাখলাম। মনে করো যে বিষয়টা এরকম করলাম, আমি এইটাকে এই 2-এ নিয়ে চলে আসলাম। হুম তো 2-এ যদি নিয়ে চলে আসি, তাহলে আমাদের যদি 2 হয়, তাহলে কি করব? আমরা 8 থেকে 2 বাদ দিয়ে দিব। তাহলে আমাদের কত হইল? 6। তাহলে এখন কি হইল? আমি 6কে 2 দ্বারা ভাগ করব, তাহলে এটা কত হইল? 3 হইল। হ্যাঁ, তো 3 মানে কি?
3 মানে 1 থেকে তো মোটামুটি বড়ই। তো 3 যখন আসলো তখন আমরা কি বলে দিতে পারি, আমরা এটাকে অত্যন্ত বিবর্ধিতর মধ্যেও ফেলতে পারি। যদিও এইখানে যে ব্যাপারটা হচ্ছে, এই যে 6 এ গঠিত হওয়া মানে কিন্তু আমরা বলছিলাম ওই যে একটা কনফিউশন তৈরি হয়, মনে আছে? 6 এ গঠিত হওয়া মানে কি, এই 6টাকে কি বলা হয়, অসীম না? তো অসীমে যদি কোনো একটা বিম্ব গঠিত হয়, মনে করো যে আমার বিম্বটা, এই বিম্বটা অসীমে গঠিত হয়েছে, এই যে বিম্বটা অসীমে গঠিত হয়েছে, 6 দেখে তো বুঝতে পারছো কোথায়, অসীমে। তাহলে অসীমে গঠিত হইলে ওটা সম্পর্কে বলাটা কঠিন। এখন কেউ যদি এখানে অত্যন্ত বিবর্ধিত বলে, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এখন যে ভাইয়া যদি এমন হয় যে মনে করো সাপোজ তুমি 8 থেকে 3 নম্বর অবস্থানে রাখছো, তাহলে 5 আসছে, তো এখন তুমি ই করলা 5 কে 3 দ্বারা ভাগ করলা, এখানে 1 পয়েন্ট সামথিং আসলো। তো সেই ক্ষেত্রে তুমি কি অত্যন্ত বিবর্ধিত লিখবা নাকি বিবর্ধিত লিখবা? অবশ্যই বিবর্ধিত লিখবা। কথা কি সবাই বুঝতে পেরেছো? এখন যদি 4 এ আসে, বুঝলাম না। মানে বিষয়টা হচ্ছে আমি যদি 3 এ রাখি, এই যে এইখানে যদি আমি এই জিনিসটাকে কোথায় রাখি, 3 এ রাখি, 3 এই 3 নম্বর অবস্থানে রাখি, তাহলে কোথায় তৈরি হবে, 5 এ তৈরি হবে, 5 এ তৈরি হবে না? জি। আচ্ছা 5 এ তৈরি হবে। তাহলে আমি ভাগ করব কি, আমি প্রকৃতিটা বের করব কিভাবে? আমি প্রকৃতিটা বের করব হচ্ছে, দেখো আমি এইগুলো সবই ই করে ফেলি, না হলে আমার মাথার মধ্যে উল্টাপাল্টা লাগবে। এটা হচ্ছে 8 থেকে আমাদের সিস্টেম কি, আমি 3 এ রাখছিলাম লক্ষ্যবস্তু, আর বিম্বটা গঠিত হলো কোথায়, 5 এ। তাহলে আমি এখান থেকে বিবর্তনটা বুঝতে হইলে আমি কি করব, 5 কে 3 দ্বারা ভাগ করব, তাহলে এটা 1 দশমিক সামথিং আসবে। 1 দশমিক সামথিং আসবে। তার মানে কি, এটা 1 থেকে অল্প একটু বড় না? 1 থেকে অল্প যেহেতু বড়, তাই এটাকে আমরা শুধু বিবর্ধিত বলবো। হ্যাঁ, আমরা শুধু বিবর্ধিত বলবো। আর 1 থেকে যদি বেশি বড় হয়ে যায়, তখন আমরা অত্যন্ত বিবর্ধিত বলবো। সেম কথাটা 1 থেকে ছোটর ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা। এদিকে গেলে বিবর্ধিতর কথা বললাম, অল্প বড় হলে বিবর্ধিত, বেশি বড় হলে অত্যন্ত বিবর্ধিত। আর এটার ক্ষেত্রে ছোট, অল্প ছোট হইলে খর্বিত, বেশি ছোট হইলে কি বলবো, অত্যন্ত খর্বিত। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। এই কথাটুকু সবাই বুঝতে পারছো কিনা? আমি যে কথাটুকু বোঝানোর চেষ্টা করলাম, এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই যে আমাদের এইটা থেকে আগে এই 3টা জিনিসকে আইডেন্টিফাই করা শিখতে হবে, এই 3টা জিনিস লিখতে পারতে হবে। এটা তুমি যদি লিখতে পারো, আর সাথে তোমাকে চিত্র আঁকতে পারলেই কিন্তু ঘটনাটা ঘটে যাবে। চিত্র আঁকতে পারলেই তুমি এখানকার বিষয়গুলো খুব সহজেই পারবা। তো আমি চিত্র অঙ্কনটাও একটু দেখাবো। চিত্র অঙ্কন যদিও পারো তোমরা, তারপর আমি দেখাচ্ছি বিষয়টা, কারণ এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং তোমরা অ্যান্সার করবে আশা করি, কারণ এখান থেকে প্রশ্নগুলো খুবই ইজি প্রশ্ন হয়, খুব বেশি জটিল প্রশ্ন হয় না। আচ্ছা দেখো, জি স্যার। তো আমরা এখান থেকে একটাকে নিয়ে এখান থেকে মনে করো এরকম একটা বিষয় করলাম। তো আমরা এখান থেকে বলে থাকি যে আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম, যে এই চিত্র আঁকানোর জন্য আমরা এখান থেকে মনে করো 4টা জিনিস কনসিডার করে ফেলি। 4টা জিনিস আমরা একটু কনসিডার করে ফেলি। আচ্ছা, তো চিত্র আঁকানোর আমাদের 4টা নিয়ম। চিত্র আঁকানোর 4টা নিয়ম, 4টা নিয়মের মধ্যে কি কি নিয়ম আছে আমরা একটু দেখার চেষ্টা করি। এখান থেকে স্যার এই চ্যাপ্টার নামের ভিতরে কি কোশ্চেন আসে? হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে তো তোমার কোশ্চেন থাকবে। আলোর প্রতিফলন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আলোর বিষয়টা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট কে বলতে পারবে? এই কেউ কি বলতে পারবা আলোর বিষয়টা কেন ইম্পর্টেন্ট? জ্যামিতি আছে এবং সূক্ষ্মভাবে হিসাব করার একটি কৌশল আছে। জ্যামিতি আছে বা সূক্ষ্মভাবে হিসাব করার কৌশল আছে। আচ্ছা, এটা তোমার কথাও ঠিক আছে, মোটামুটি আছে, কিন্তু মেইন বিষয় যেটা সেটা হচ্ছে তুমি এই আলোর যে তরঙ্গ, হ্যাঁ, এই তরঙ্গ তোমার নেক্সট লাইফে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন ভাইয়া? কারণ হচ্ছে দেখো, এই যে আলো যে তরঙ্গটা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই ওয়েভ দিয়ে কিন্তু
আমরা যত ধরনের এই যে যোগাযোগ করে থাকি সব কিছু কিন্তু এর মধ্যে, হ্যাঁ। তো যেহেতু এর মধ্যে, তাই আলো এবং তরঙ্গ চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তোমাদের এই যে এই বই থেকেও কিন্তু শর্ট সিলেবাস করার পরেও এটা বাদ দেয়নি। বোঝা গেল ব্যাপারটা? এটা পরবর্তী লাইফে তোমাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে তুমি যদি তোমার হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা তুমি হচ্ছে মানে এই টাইপের যে কোনো হচ্ছে সাবজেক্টে সুযোগ পাও, তাইলে তোমার এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই বেসমেন্টটা ভালো করে তৈরি করতে হবে কিন্তু। আচ্ছা ওকে, তো আমি ফার্স্টেই কি করব, আমাদের প্রথম নিয়মটা হচ্ছে যদি আলোকরশ্মি কার সমান্তরাল এসে পড়ে, এটা যদি আমাদের প্রধান অক্ষের সমান্তরাল এসে পড়ে, হ্যাঁ, তাহলে এটা যদি এই অবস্থায় পড়ে, তাহলে এটা হচ্ছে কি দিয়ে চলে যাবে, ফোকাস দিয়ে চলে যাবে। এটা আমাদের একটা রুল, হ্যাঁ, এটা একটা আমাদের নিয়ম। আচ্ছা, যাদের কাছে মনে হচ্ছে যে ভাইয়া এ কি শেখাচ্ছে, এগুলো তো আমরা জানি, তারপরে শেখাচ্ছে কেন? আচ্ছা, আমি শেখাচ্ছি সবার জন্য আর কি। তুমি পারার পরেও এটা শেখো, তাহলে তোমার জন্য কাজে লাগবে। তো এইখানে দেখো, এই যে রুলস মানে হচ্ছে সমান্তরালে এসে পড়লেই এই বরাবর চলে যাবে, মানে এই ফোকাস দিয়ে চলে যাবে, এইটা হচ্ছে আমাদের একটা রুল। ওকে, তাহলে আমি কি বলবো, প্রধান অক্ষের, এটা হচ্ছে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে চলে যায়, এটা আমাদের একটা নিয়ম। এটা হচ্ছে আমাদের 1 নম্বর নিয়ম। এবার আমরা 2 নম্বরের নিয়মে আসি। 2 নম্বর নিয়মটা হচ্ছে এর উল্টা। উল্টা কি ভাইয়া? যদি যদি কি হয়, যদি হচ্ছে ফোকাস দিয়েই যদি হচ্ছে এসে পতিত হয়, মনে করো যে আলোক রশ্মিটা ফোকাস দিয়ে এসে পড়লো এখানে, তাহলে কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে, হ্যাঁ। তাহলে দেখো বিষয়টা কি ঘটলো, আগের বার কি ঘটলো আর এইবার কি ঘটলো। এ কি হবে, এই বরাবর যদি এসে পড়ে, হ্যাঁ, এই বরাবর এসে যদি পড়ে, তাহলে কি হবে, তাহলে এই বরাবর চলে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো, তাই না? এখানে এই বরাবর চলে যাচ্ছে। আচ্ছা, এখন তুমি দেখো সেম ঘটনা এর ক্ষেত্রেও কিন্তু আমি বলতে পারি। এর ক্ষেত্রে আরেকটা ঘটনা আমরা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের 3 নম্বর, যেটা 3 নম্বরটা হচ্ছে, 3 নম্বরটা খেয়াল করবা। 3 নম্বরটা হচ্ছে আমি যদি এটাকে এরকম করি যে হচ্ছে কি দিয়ে ফেলি, এটাকে মনে করো যে আমি বক্রতার কেন্দ্র দিয়ে নিয়ে যাই, হ্যাঁ, বক্রতার কেন্দ্র দিয়ে যদি নিয়ে যাই, তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে ওইটা ওই পথেই ফিরে আসবে। যে পথে পাঠালাম, যে পথে পাঠাইছি, ঠিক সেই পথেই আসলে কি করবে, ও ফিরে আসবে। বিষয়টা বুঝতে পারলা? যে পথে পাঠালাম মানে ফেললাম, ওই একই পথে ফিরে আসে। কেন ফিরে আসে? কারণ এইখানে তখন আসলে 90 ডিগ্রি কোণ তৈরি করে, হ্যাঁ, এইখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়, তাই আসলে ফিরে আসে, ডিরেক্টলি ওই পাশে ফিরে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্রাইটেরিয়া। আমাদের বইতে 3টা ক্রাইটেরিয়া দেওয়া আছে, তবে আরেকটা ক্রাইটেরিয়া হইতে পারে। আরেকটা ক্রাইটেরিয়া কি? আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যদি কখনো এমন ঘটনা দেখো, আচ্ছা, এইটা যদি এমন ঘটনা ঘটায় যে এই রশ্মিটা এইখানে এসে পড়লো, হ্যাঁ, এইখানে এসে পড়লো, এখন এই বরাবর মনে করো যে চলে আসবে। এখন প্রশ্ন হলো যে ভাইয়া কি ঘটলো, বুঝতে পারলাম না। যদি কখনো এরকম দেখো যে তুমি হচ্ছে এই বরাবর আলোটা এসে পড়লো, হ্যাঁ, এই বরাবরটা এসে পড়লো, এখন যত ডিগ্রি কোণে এসে পড়লো ঠিক তত ডিগ্রি মেইনটেইন করে এখান থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। কারণ তোমরা শিখেছো যে আলোর প্রতিফলনের 2টা সূত্র আছে, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, মানে আই আর আর এর মানটা কি হয়, অলওয়েজ সমান হয়। তো ওই নিয়মটা এখানে আমাদের কার্যকর হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এটা তো আসলে কোণ মেইনটেইন করে আঁকা লাগে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো কোণ মেইনটেইন করে আঁকা লাগে না, শুধুমাত্র এটার ক্ষেত্রে কোণ মেইনটেইন করে আঁকা লাগে। তো যেহেতু কোণ মেইনটেইন করে আঁকা লাগে, আর এটা কত ডিগ্রি, এটা যত ডিগ্রি হবে এটাও তত ডিগ্রি হবে, এই ডিগ্রি মেইনটেইন করা লাগে, এই জন্য আসলে কি হয়, এইটা আসলে সাধারণত আমাদের মানে আমাদের স্কুলের যে বইগুলো আছে ওই বইগুলোতে এইটা আমাদের দেওয়া থাকে না। বাট এটা যে হয় না এটা কিন্তু না, এটাও কিন্তু একটা নিয়ম, এটাও কিন্তু একটা নিয়ম, বাট এটা আমাদের কি করে না, আমাদের বইতে এটা উল্লেখ করা নেই। তাহলে আমরা এই 4টা নিয়মের যে কোনো 2টা নিয়ম ভালো করে খেয়াল করবা। চিত্র আঁকতে হলে
চিত্র আঁকতে হলে আমরা এই 4টা নিয়মের মধ্যে যে কোনো 2টা নিয়ম, অ্যাটলিস্ট 2টা নিয়ম ব্যবহার করতেই হবে। চিত্র আঁকতে হলে এই 4টা নিয়মের অ্যাটলিস্ট 2টা নিয়ম ব্যবহার করতে হবে, এইটা মাথায় রাখবা। চিত্র আঁকতে হলে অলওয়েজ আমরা এই জিনিসটার 2টা নিয়ম ফলো করতে হবে। তো আমি এই জিনিসটাও দেখাই যে আমি চিত্র এঁকেই একটা দেখাবো, আমি একটা বা দু একটা দেখাবো। তো এই ক্ষেত্রে তুমি দেখো, তুমি এখান থেকে প্রথমে চিত্র আঁকার সময় তুমি কিভাবে চিন্তা করবা। তুমি ফার্স্টে একটা দর্পণ নিয়ে নিলা, এখানে একটা দর্পণ নিয়ে নিলা। এই দর্পণে এই বরাবর একটা রশ্মি নিয়ে নিলা। এখানে 2টা ঘটনা ঘটছে, একটা হচ্ছে এখান থেকে 2টা অবস্থা এবং এইখান থেকে আমাদের এটা এই বরাবর আসছে। এখন তোমরা বলো যে আমরা কোন জায়গা রেখে মনে করো যে চিত্রটা আঁকবো, বলো কোন জায়গা রেখে আঁকলে তোমার জন্য সুবিধা হবে বলো। আচ্ছা, এখন তুমি কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যায় অনেকেই যে হ্যাঁ ভাইয়া হচ্ছে বইতে এইভাবে আঁকা আছে, আপনি এইভাবে আঁকতেছেন কেন? ভাইয়া এখানে কোনো ফ্যাক্ট না, তুমি জাস্ট ওই নিয়মের মধ্যে থাকলেই হবে। ওই নিয়ম মানে অ্যাভয়েড করা যাবে না, বা ওই নিয়মকে বাদ দিয়ে কোনো চিন্তা করা যাবে না। আচ্ছা ওকে, আমি ফার্স্টে এই একটা কাজ করি, সেটা হচ্ছে 1 নম্বর অবস্থানে থাকলে কি হয় সেটা একটু দেখানোর চেষ্টা করি। তাহলে আমার মনে করো একটা লক্ষ্যবস্তু এইখানে আছে। এখন তোমাদের যে কথা সেটা হচ্ছে কি, এটা এই বরাবর এসে যদি এর উপরে পড়ে, তাই তো, তাহলে এটা কি হবে? এই যে দেখো আলোক রশ্মি সমান্তরাল রশ্মিগুলো, আমি একটু আগে কিন্তু দেখাইছি সমান্তরাল রশ্মিগুলো কি হয়, এই যে সমান্তরাল রশ্মিগুলো অবশ্যই ফোকাস দিয়ে যায়। তাহলে সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি ফোকাস দিয়ে যায় তাহলে ঘটনাটা কি ঘটবে বলো। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারবো, এটাকে এই বরাবর পাঠিয়ে দিব, এই বরাবর, ওকে, এই বরাবর পাঠিয়ে দিব। তাহলে আমাদের সমান্তরাল রশ্মিগুচ্ছ এই বরাবর চলে গেল, এই দিক দিয়ে আলোটা এসে প্রতিফলিত হয়ে কি হলো, এই বরাবর চলে গেল। আচ্ছা, জিনিসটা কে কে বোঝো নাই বলো। এই বরাবর আসলো, এই বরাবর চলে গেল। আচ্ছা, সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, এটা যদি এই বরাবর আসে, তোমাদের আমরা বলছিলাম যে যদি এই বরাবর আসে, হ্যাঁ, এই যে তোমার হচ্ছে কি বরাবর, যদি হচ্ছে যদি ওর একদম ওই চিত্রের একদম মাথা বরাবর আসে, হ্যাঁ, এটাকে আমি একটু জাস্ট সরাই দিই, না হলে আবার তোমরা বলবো যে ভাই এটা তো মিলি নাই। এটাকে আমরা জাস্ট হচ্ছে একটু মনে করো ঘুরাই দিলাম, এইদিক সরাই দিলাম। আচ্ছা ওকে, সবাই কি বুঝতে পারলো জিনিসটা? তাহলে এই বরাবর আসলে কি হয়, এই বরাবর আসলে একটু আগে আমরা বললাম যে ভাই এই বরাবর আসলে পরে এটা যেভাবে গেছে ঠিক সেই একইভাবে ফিরে আসে। এখন এই 2টা যদি এমন হয়, এটা তো চলতেই আছে চলতেই আছে, এটা আরো আস্তে আস্তে বড় হবে, মিলিত হওয়ার তো কোনো চান্স নেই, এইদিকে কোনো দিকে মিলিত হবে না। তাহলে কি হবে, আমরা যদি এই দিক থেকে এটাকে বর্ধিত করি, এটাকে বর্ধিত করি, ওকে, তাহলে এই জিনিসটা এই যে এইখানে মনে করো সেই চিত্রটা তৈরি হবে, হ্যাঁ, এইখানে আমাদের চিত্রটা তৈরি হবে। এবং এই চিত্রের ক্ষেত্রে তখন আমরা কি করতে পারবো, এই ক্ষেত্রে আমাদের ওই 3টা কথা তখন লিখতে হবে। তখন আমরা কি কথা লিখবো, অবস্থান হচ্ছে কি হবে, অবস্থান কি হবে দর্পণের পেছনে, আর আকৃতি কি হবে, আকৃতি অবশ্যই অত্যন্ত অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। আর যদি আমরা বলি যে হচ্ছে তোমার প্রকৃতি তাহলে কি হবে, হ্যাঁ আমরা বলবো সোজা এবং অবাস্তব। দেখেই বোঝা যাচ্ছে, দেখো এটা এটা মনে করার কিন্তু কিছুই নেই। অনেকে আবার ভাবে যে এখানে আসলে কি হবে, দেখেই বুঝতে তো পারছো একই দিকে আছে, তাই সোজা। তারপর আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের অবাস্তব, অবশ্যই পেছন সাইডে তৈরি হলেই সেটা অবাস্তব। হুম, অবাস্তব কেন পেছন সাইডে তৈরি হলে অবাস্তব কেন বলো তো, কারণ আয়নার সামনে দাঁড়ানোর পরে দেখবা যে তোমার মতো একজন আয়নার ভেতরে আছে, তাহলে তোমার মতো একজন যদি আয়নার ভেতরে থাকে তার মানে এই ঘটনা বাস্তব, তাই তো নাকি? এই ঘটনা কিন্তু অবাস্তব, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা।
আচ্ছা একটু বুঝে বুঝে পড়বা, তাহলে দেখবা যে এই জিনিসগুলো খুবই ইজি মনে হবে। তাহলে এখন তুমি এই ঘটনা কিন্তু খুব সহজেই বুঝে গেলা, তাই না? জিনিসটা কিন্তু আমরা বুঝে গেলাম খুব সহজেই যে এটাকে কিভাবে ব্যাখ্যা করা আছে। এখন আমাদের একটা সমস্যা হয়, একটা চিত্রের সমস্যা হয়, চিত্রটাও আমি এখানে দেখাই দিই। চিত্রটা কোথায়? চিত্রটা হচ্ছে আমাদের সমস্যাটা হয় হচ্ছে যদি অসীমে লক্ষ্যবস্তু থাকে, তাহলে অসীমে লক্ষ্যবস্তু আছে, তাহলে 8 থেকে বাদ দিব কত? অসীমে মানে 6, বাদ দিলাম, তাহলে 2 এ থাকবে। 2 এ বিম্ব গঠিত হবে, আমি বুঝতে পারলাম। 2 মানে কি? মেরু। মেরু, সরি মেরু বলছি, ফোকাস দূরত্বে। তাহলে আমি এখানে কি করব? এখানে আমি এবার চিত্রটা এঁকে ফেলি। চিত্র আঁকার সময় আমি কি করব? এখানে নিয়ে নিলাম কি, আরে বাবা, এখানে দুইটা জিনিস নিয়ে নিলাম। এবার আমি কি করব? দেখো, সব সময় মাথায় রাখবা, যদি অসীম থেকে কোনো কিছু আসে, অসীম থেকে কোনো কিছু আসে, তাহলে মাস্ট বি তোমরা কি করবা? সমান্তরাল করে পাঠাই দিবা। অবশ্যই এই সমান্তরালটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল না, এটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল না। এখন প্রশ্ন হচ্ছে ভাই প্রধান অক্ষের সমান্তরাল না কেন? কারণ প্রধান অক্ষের সমান্তরাল হলে তো আমার এই ফোকাস দিয়ে যাওয়াই লাগবে, কিন্তু আমি প্রধান অক্ষের যদি সমান্তরাল না নিই, তাহলে এটা ওই ফোকাস দিয়ে না নিলেও হবে, এটা এই দিক দিয়ে চলে আসবে, এটাও এই দিক দিয়ে চলে আসবে। পরে পরে কি হবে? এই দুটা আমাদের এইখানে মিলিত হবে। ঘটনা কি হবে? এরকম চলে আসবে এবং এইটা এই বরাবর চলে আসবে, এই বরাবর চলে আসবে। তখন এই দুটা জিনিস মিলিত হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছো নাকি পারো নাই? একবার যদি বলেন। আচ্ছা আমি আরেকবার জিনিসটা বলতেছি। এইখানে বিষয়টা হচ্ছে কি, যদি এই, এটা তো প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরালে যেত, তাহলে আমাদের ওই নিয়মের মধ্যে পড়তো। কিন্তু এটা তো আমি ওই নিয়মের মধ্যে ফেলি নাই। হ্যাঁ, এটা কিন্তু আমরা নিয়মের মধ্যে ফেলি নাই, মানে এইটার সমান্তরালে আমি পাঠাই নাই। তো সমান্তরালে যেহেতু পাঠাই নাই, তো তাইলে অবশ্যই আমাদের এই জিনিসটা এই বরাবর এসে পড়লো, এই বরাবর চলে গেল, এই বরাবর এসে পড়লো, এই বরাবর চলে গেল। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটাকে সমান্তরাল রাখা লাগবে কেন? সবসময় মাথায় রাখবা, যদি কোনো দুইটা রশ্মি এরকম সমান্তরালে থাকে, তাহলে মাথায় রাখবা যে সেটা অসীম থেকে আসতেছে। কোথা থেকে আসতেছে? অসীম থেকে আসতেছে। তাহলে অসীমে লক্ষ্যবস্তু ছিল, তাহলে অসীম থেকে আলোটা এসে এই দর্পণের উপর এসে পড়লো, দর্পণের উপর এসে পড়লো, এই যে দর্পণের উপর এসে পড়লো, এখান থেকে এসে তারপরে এই দিক বরাবর তারা বের হয়ে চলে গেল। এখন যেহেতু বের হয়ে গেল, এই যে এইখানে এসে সেটা মিলিত হয়েছে, তো যেহেতু এইখানে এসে মিলিত হয়েছে, তাহলে এইখানে আমাদের ওই কি তৈরি হবে? এইখানে আমাদের ওই বিম্বটা তৈরি হবে। এখন এই সেম চিত্রই কিন্তু অনেকে এটাকে এইভাবেও আঁকতে পারে। আমি এটাকে সেম চিত্রটাই আমি একটা কাজ করি, এটাকে আমি আনডু করে দেখি, আমি এটাকে এখানে আমি এঁকে দেখাচ্ছি। দেখো সবাই একটু খেয়াল করবা। তো এইখানে আমাদের যে বিষয়টা হবে সেটা হচ্ছে, কেউ যদি এই যে যে আমাদের প্রধান অক্ষটা আমরা নিয়েছি, হ্যাঁ, এই প্রধান অক্ষটাইকেই কেউ যদি একটু ঘুরায় নেয়, মানে হচ্ছে এইটাকে আমরা একটু বাঁকা করে নিলাম, হুম, এটাকেই বাঁকা করে নিলাম, আমাদের বইগুলোতে এইভাবে আঁকাই। তো এটা আমার কাছে আসলে কেমন যেন লাগে, যে আমি প্রত্যেকবার হচ্ছে নিব হচ্ছে, প্রত্যেকবার নিব হচ্ছে তোমার, প্রত্যেকবার এরকম বাঁকা মানে সোজা করে নিতে নিতে তুমি আঁকতে গেলে বারবার ভুল হয়ে যায় আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি এই রকম আঁকানোর পরে তুমি এবার কি করবা? এরকম সমান্তরালভাবে এবার দুইটা রশ্মি পাঠায় দাও, এরকম দুইটা সমান্তরাল করে। দুইটা সমান্তরাল পাঠাতে হবে কেন বলতো? দুইটা সমান্তরাল কেন পাঠাতে হবে? হ্যাঁ, হ্যাঁ, অসীম থেকে। অসীম থেকে আসতেছে, এটা আমরা বোঝার জন্য আর কি। হ্যাঁ, তো এইভাবে আমরা এই জিনিসটা করতে পারবো। কথা কি বুঝছো? তো সেই ক্ষেত্রে আমাদের বিষয়টা কি দাঁড়াবে? সেটার ক্ষেত্রে আমাদের বিষয়টা দাঁড়াবে এইখান থেকে আমরা এইরকম করে একটা বিষয় পাবো। কথা কি বুঝতে পেরেছো সবাই? তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিষয়টা দাঁড়াচ্ছে কি, এই বরাবর আমি রশ্মিটা দিয়ে দিলাম, এই বরাবর রশ্মিটা পাঠিয়ে দিলাম, এই বরাবর এসে এই বরাবর চলে গেল। এই ক্ষেত্রে আমাদের এইখানে তৈরি হচ্ছে। তাহলে এই দুইটার যে কোনো একটা নিয়ম তুমি ফলো করে এই জিনিসটা আঁকতে পারো। কথা কি বুঝতে পেরেছো? এইটা কি বিবর্ধিত হবে তোমার কি মনে হয়? বিম্বটা এই যে এইখানে কতটুকু বিম্ব? আমাদের এই ক্ষেত্রে 8 থেকে 6 বাদ দাও, তাহলে কত হবে? 2 হবে।
এখন 2 কে 6 দ্বারা ভাগ করো, 2 কে 6 দ্বারা ভাগ করলে 1 থেকে অনেকটাই ছোট আসবে, তাই আমরা এটাকে কি বলতে পারি, খর্বিত বা অত্যন্ত খর্বিত টাইপের আসবে। ওকে, অত্যন্ত খর্বিত। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। আশা করি এই জিনিসটা তোমরা বুঝেছো। আচ্ছা, এখন আমি আসি, এই দুইটা চিত্র দিয়ে আমি এঁকে ফেললাম, যদিও এটার চিত্র হয় হচ্ছে টোটাল কয়টা, এখানে চিত্র হবে টোটাল 6টা, বাট আমি এই দুইটা দিয়েই কমপ্লিট করলাম। আমি আশা করতেছি তোমরা বাকিগুলো পারবা। এবার আমি আসি, উত্তলে তো ছিলাম, এবার অবতলে আসি, সরি অবতলে ছিলাম, এবার উত্তলে আসি। তাহলে উত্তল, এটা হচ্ছে উত্তল। তো উত্তলের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, উত্তলের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, এখান থেকে আমরা এরকম করে একটা রশ্মি নিয়ে নিলাম। এই রশ্মিটা নেওয়ার পরে এখান থেকে উত্তলে কিন্তু আমাদের দুইটা জিনিসই হচ্ছে এই ভেতরের দিকে থাকে, দুটো জিনিসই হচ্ছে ভেতরের দিকে থাকে। এর মধ্যে কি কি, একটা হচ্ছে ফোকাস আর একটা হচ্ছে কি বক্রতার ফোকাস, আর একটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বা বক্রতার কেন্দ্র বলো, কেন্দ্র বলাটাই ভালো। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে, আমি এখান থেকে যদি কোনো একটা বস্তুকে আমি এখানে নিই, সাপোজ মনে করো যে আমি একটা বস্তুকে এখানে নিলাম, এরকম করে আমি একটা বস্তুকে নিলাম। আচ্ছা, এখন তুমি দেখো এই বস্তুকে যদি আমি নিই তাহলে এবার কি হবে, এবার প্রথমেই আমাদের রশ্মিটা এই বরাবর যাবে, এই রশ্মিটা এই বরাবর যাবে, যে পড়লো। এখন এইখানকার সিস্টেম কিন্তু আবার ওইখানকার সিস্টেমের সাথে একটু ভিন্নতা আছে। এই বরাবর যদি এসে পড়ে তাহলে কিন্তু এই রশ্মিটা কি হবে, ঠিক এই বরাবর চলে যাবে, এই বরাবর চলে যাবে। এখন এই বরাবর যাওয়ার সময় একটা ঘটনা ঘটবে, সরি এই বরাবর চলে যাবে। এখন যাওয়ার সময় এটা যদি ওই দিক থেকে কোনো একটা দর্শক দেখে তাহলে তার কাছে মনে হবে যে এই রশ্মিটা এইখান থেকে আসছে বলে মনে হবে। এবং সেম ওয়েতে আরেকটা রশ্মি যদি কি হয়, এটা যদি ওই বরাবর যায়, কোন বরাবর, ওই কেন্দ্র বরাবর যায়, তাহলে কেন্দ্র বরাবর গেলে দেখা যাবে এটা ওই সেম পথ বরাবর আবার ব্যাক করতেছে। এবং এটাকে যদি আমি কি করি, বর্ধিত করি, তাহলে এইখান থেকে আসছে বলে মনে হবে, এই বরাবর যেহেতু পাঠানো হয়েছে এখান থেকে আসছে বলে মনে হবে। তাহলে দুইটা রশ্মি মিলিত হলো কোথায়, এই যে এইখানে মিলিত হয়েছে, তাহলে আমার এইখানে একটা বিম্ব তৈরি হবে, এখানে একটা বিম্ব তৈরি হবে। এবং একটা বিষয় মাথায় রাখবা যে এইখানে এই যে উত্তল দর্পণে একটাই চিত্র পসিবল। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কি আমি সরাইলে নড়াইলে যেখানেই হোক, তুমি এটা যেখানেই নিয়ে যাও, এখান থেকে সরাই এদিকে নিয়ে যাও, সরাই এইদিকে নিয়ে যাও, যেখানেই নিয়ে যাও না কেন আমাদের ঘটনা একই হবে, চিত্র একই রকম। সবাই কি বুঝতে পেরেছো? এবং তোমরা দেখেই কিন্তু একটা মস্তিষ্কে কিন্তু একটা জিনিস আমাদের আসতেছে, সেটা হচ্ছে এর আকৃতি সম্পর্কে কিন্তু আমাদের ধারণা আসতেছে, তাই না? আচ্ছা বলো তো, আকৃতিটা সম্পর্কে কি ধারণা আসতেছে? হ্যাঁ, অর্থাৎ আমাদের না, অতি খর্বিত না, আমরা জাস্ট খর্বিত বলবো, আমরা বলবো অলওয়েজ খর্বিত হবে। এবং এই জিনিসটা মাথায় রাখবা যে এখানে বস্তু যত বড়ই হোক ওর থেকে ছোট হবে, অলওয়েজ ওর থেকে ছোট হবে। তাহলে আমি এখানে কিন্তু আকৃতির জায়গায় ফিক্স জিনিস, কে যেন বলছিল যে ভাই এটার ক্ষেত্রে কি হবে, তো এটা হচ্ছে আকৃতিটা কি হবে, খর্বিত হবে, এটা অলওয়েজ সেম, খর্বিত। আর প্রকৃতিটা কি হবে, প্রকৃতিটা কি হবে, প্রকৃতিটা অবশ্যই এটা আয়নার ভেতরের দিকে না, এই আয়নার ভেতরের দিকে না, তো আয়নার ভেতরে মানে কি, এটা অবাস্তব। আর অবাস্তব যারা হয় তারা অবশ্যই সোজা হয়, অবাস্তব জিনিস কি হয়, সোজা। ওকে, তো এই হচ্ছে আমাদের ঘটনা। এখন আমি যদি অবস্থান বলি, অবস্থান অলওয়েজ কোথায়, এই অবস্থান কোথায়, ভাই আমরা বলবো দর্পণের পেছনে, এটা দর্পণের পেছনে, এটা দর্পণের পেছনে। তাহলে এই তিনটা জিনিস কিন্তু ফিক্সড, তাই এটা নিয়ে খুব বেশি আমাদের চিন্তা করার লাগে না, এই অলওয়েজ এই তিনটা ঘটনা ঘটে। এটা হচ্ছে কার জন্য বলো তো, উত্তল, উত্তল দর্পণ, লেন্স বলা যাবে না, দর্পণ। হ্যাঁ,
আচ্ছা, এবার আমি আসি সমতলে। মনে করো সমতলে আমাদের এখন একটা ঘটনা ঘটলো। এখন সমতলের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? অনেক সময় সমতলে পরীক্ষাতে আসে হচ্ছে সমতল দিয়েও আঁকাতে বলে। একটা সমতলে দুইটা চিত্র আমাদের জন্য ইম্পর্টেন্ট। এক হচ্ছে কোন একটা বস্তু যদি এমন থাকে, মনে করো আমি ধরলাম এইটা হচ্ছে আমাদের একটা বস্তু আছে। এই বস্তুটা কি আছে? এই বস্তুটা মনে করো এটা হচ্ছে তার মাথার দিকের অংশ, মাথার দিকের অংশ, আর এটা হচ্ছে তার পায়ের দিকের অংশ। এন্ড কি হবে অলওয়েজ যে ব্যাপারটা ঘটে, আমরা এই পুরা বস্তুটা না এঁকে আমরা কি করি, এই দুইটা পয়েন্টে রাখি, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা। বুঝতে পেরেছো? এই পয়েন্টটা এঁকে আমরা কি করি, দেখো জিনিসটা আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। আমি মনে করো পুরোটা আঁকবো না, হ্যাঁ, পুরোটা না এঁকে আমি জাস্ট হচ্ছে এই পয়েন্টেরটা আঁকবো। তো একটা পয়েন্টের চিত্র আঁকতে হোক আর বড় পয়েন্টের চিত্র আঁকতে হোক, অলওয়েজ কিন্তু সর্বদাই চিত্র আঁকার নিয়মই হচ্ছে দুইটা করে রশ্মি দিয়ে আঁকতে হবে। তো আমরা এখান থেকে যদি একটা রশ্মিকে ডিরেক্টলি এর উপর ফেলি, তাহলে সেটা তো এরকম ডিরেক্টলি এর উপর যে পড়বে, তো 90 ডিগ্রি পড়ার কারণে কি হয় বলো তো? 90 ডিগ্রি পড়ার কারণে কি হয়, যে পথে যাচ্ছে ফিরে আসবে। ওই পথেই ফিরে আসবে। এবং এই ক্ষেত্রে আমাদের একটা অবাস্তব ঘটনা ঘটবে, এটাকে মনে হবে যে এই দিক থেকে আসছে বলে মনে হবে, এখান থেকে আসছে বলে মনে হবে। ওকে, সেম ওয়েতে আমি আরেকটা জিনিসকে পাঠাতে পারি, সেটা হচ্ছে মনে করো সাপোজ আমার এই জিনিসটা, এখানে একটা লোক হচ্ছে এই জিনিসটাকে দেখতেছে, সাপোজ এই জিনিস এই ঘটনাটাকে পর্যবেক্ষণ করতেছে, এই বিন্দুটাকে পর্যবেক্ষণ করতেছে। এখন তাহলে এই বিন্দু থেকে একটা আলোক রশ্মি কি হবে, ওই লোকের চোখে যাবে না? যাবে কি না? তখন কি হবে, তখন কিন্তু এখান থেকে একটা আলোক রশ্মি এখানে বাধা পেয়ে এই বরাবর চলে গেল। তো যখন যাবে তখন কিন্তু ও যখন তাকাবে, সে তো আর এরকম বাঁকা করে তাকাবে না, কি করবে, সে এই বরাবর তাকাবে। তখন তার কাছে মনে হবে যে সে এই বিন্দুটা, সে এইখানে যাই আছে না কেন সেটাকে এর ভেতরে দেখতেছে। এখন এই ব্যক্তিটা যদি একটা বল হাতে ধরে রাখে, তাহলে ওই বলটা এর ভেতরে সে দেখতে পাবে, এর মধ্যে মনে হবে যে ওই বলের মতো কোনো একটা কিছু এর মধ্যে আছে। সেম ওয়েতে এইখান থেকেও ওই সেম ঘটনা ঘটবে। এইখান থেকে একটা রশ্মি এই বরাবর যাবে এবং ওইটা ওই বরাবরই ব্যাক করে, এবং এটাকে যদি আমি বর্ধিত করি, এখান থেকে আসছে বলে মনে হবে। ওকে, এখন তুমি দেখো এই সেম ঘটনায় যদি আরেকটা ঘটে, সেটা হচ্ছে কি, এখান থেকে মনে করো যে এই বরাবর একটা আলোক রশ্মি যে পড়লো, পড়ার পরে কি হইল, এই রশ্মিটা ওই যে ওর চোখে গেল। তো ওর চোখে গেলে কি হবে, ওর চোখে গেলে কিন্তু ওই বরাবর তাকাবে, ওর কাছে মনে হবে এইখান থেকে আসছে বলে মনে হবে। তাহলে দেখো এই বিন্দুটাও আঁকা হয়ে গেল, এই বিন্দুটাও আঁকা হয়ে গেল। তাহলে এই বিন্দুর অবস্থা প্রতিবিম্ব এইটা, তাহলে এটাকে যদি এ ড্যাশ বলো, এ বলো, এটাকে এ ড্যাশ বলবা, এটাকে বি বলো, এটাকে বি ড্যাশ বলবা। আচ্ছা, এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো কি ঘটনা ঘটতেছে। এই পুরাটা এখন যদি আমি যোগ করে দিই, সেম ওয়েতে আমি এদিকেও পুরাটা যোগ করে দিতে পারবো না? তাইলে কিন্তু আমার এই বিস্তৃত বিম্বর প্রতিবিম্ব হয়ে গেল। এটা এটা বোঝা গেল কথাটা? এই কে বোঝা নাই বলো? এখন এই সেম ঘটনাই যদি তোমার একটা মানুষের ক্ষেত্রে হয়, হ্যাঁ, একটা মানুষের ক্ষেত্রে হয়, তাহলে চিত্রটা কেমন হবে? তাহলে মানুষের ক্ষেত্রে হলে চিত্রটা কেমন হবে, এখানে আমি একটা অংশ নিয়ে নিলাম। এখন আমি চিন্তা করে নিলাম যে এইখানে আমাদের একটা মানুষ আছে। এখন এই মানুষের ক্ষেত্রে আমি চিন্তা করে নিয়েছি যে এই মানুষের ক্ষেত্রে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে মাথা, এই পজিশনে তার চোখ আছে, আর এই পজিশনে তার পা আছে। এখন বলো তো, পা থেকে যে আলোক রশ্মিটা সোজাসুজি যে পড়বে না, পড়বে কিনা? সেটা ওই সেম পথেই কি করবে, ব্যাক করবে। এটাকে বর্ধিত করলে কি হবে, এখান থেকে আসছে বলে মনে হবে। ওকে, এখন তুমি দেখো এই যে রশ্মিটা, এই রশ্মিটা কি হবে, এখানে বাধা পেয়ে এইখানে এসে লাগবে, তো চোখে লাগবে। কোথায় লাগবে?
চোখে লাগবে, তাহলে এখান থেকে আমাদের কিন্তু এই বরাবর যাবে, তার চোখ থেকে যখন তাকাবে এই বরাবর, তখন কিন্তু সে এইখানে দেখতে পাবে। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমাদের ঘটনাটা ঘটলো। এবার আমরা কি করব, মাথা থেকে আগাবো। কারণ কি, আমরা জানি যে পা এবং মাথা দুইটা অংশ আঁকালেই হয়ে যাবে। তাহলে এই বরাবর আমাদের এসে পড়লো, যেটা পড়লো সেটা এই। এখান থেকে আমি যদি বর্ধিত করি তাহলে ঘটনা কি ঘটবে, এই বিষয়টা। তো এখন সেম ঘটনা এখানে কি ঘটবে দেখো, এইখান থেকে একটা আলোক রশ্মি এই বরাবর এসে পড়লো। হ্যাঁ, পড়ে কোথায় আসবে, তার এই যে চোখে আসবে। ওকে, তো যখন চোখে আসবে তখন কিন্তু এই বরাবর আমরা যদি কি করি, এই বরাবর এখান থেকে আমাদের এই বরাবর আসলো এবং এই বরাবর আমাদের চোখে চলে আসলো, এবং এখান থেকে যদি আমি বর্ধিত করি তাহলে এটা এখান থেকে আসছে বলে মনে হবে। তো এখন তুমি বলো, এই জিনিসটারই একটা অবাস্তব চিত্র কোথায় তৈরি হবে, এইখানে তৈরি হবে। তাহলে ওই ব্যক্তিটা যদি এখানে থাকে, ওই ব্যক্তিরই একটা অবাস্তব চিত্র এখানে তৈরি হবে, এবং এই ব্যক্তিটা এই চোখ দিয়ে এই দেখো এই বরাবর সম্পূর্ণ জিনিসটা দেখতে পেল। এখন এখানে মজার বিষয়টা খেয়াল করো। মজার বিষয়টা হচ্ছে, আমরা বলে থাকি এই ব্যক্তিটা যদি কি করতে চায়, তার সমস্ত মানে সম্পূর্ণ বডিটা দেখতে চাই, সম্পূর্ণ চিত্রটা দেখতে চাই, এই সম্পূর্ণটা দেখতে চাই, তাহলে আয়নার দৈর্ঘ্যটা মিনিমাম কত হওয়া লাগবে, এইটার অর্ধেক হওয়া লাগবে। এটা যদি 2 মিটার হয় তাহলে এটা 1 মিটার হবে। কথা কি বুঝতে পেরেছো? মানে যতটুকু হবে এই আয়নার, যতটুকু হবে এর ডাবল, মানে এইটা এই লক্ষ্যবস্তুটা যতটুকু হবে তার অর্ধেক আয়নার সাইজটা হওয়া লাগবে। কথা কি বুঝতে পারলাম? মানে তখন আমি অবস্থানটা কি নির্ণয় করব, যেটা এখানে পার হয়েছে সেখানে হলো বিস্তৃত। মানে সম্পূর্ণ চিত্র দেখতে চাইলে, সম্পূর্ণ চিত্র দেখতে চাইলে তোমাকে আগে কি করতে হবে, এই যে তোমার তোমার মানে তুমি যতটুকু লম্বা তার অর্ধেক সাইজের একটা কি করতে হবে, মানে আয়না নিতে হবে। এখন ওই আয়নাটা যদি ওর থেকে ছোট হয় তাহলে তুমি তো কখনোই আসলে তোমার সম্পূর্ণ ছবি দেখতে পাবা না। আমাদের সাধারণত কিন্তু, হ্যাঁ বলো। উত্তল দর্পণে দেখি। হ্যাঁ, উত্তল দর্পণে দেখতে পাবো, সমতলের কথা বলা হচ্ছে এখানে। হ্যাঁ, তাহলে তো ছোট আয়নার ভিতরে তো আমার বড় বড় তুলতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে কি ছোট? হ্যাঁ, সেই ক্ষেত্রে যে লুকিং গ্লাসের দিকে তাকাও, লুকিং গ্লাসে কি হয়, তোমার মনে করো যে মুখটা অনেক বড় কিন্তু লুকিং গ্লাসটা তো ছোট, ওই অত মানে অতটুকু জিনিসের মধ্যে তোমার পুরা মুখের ছবিটা দেখতে পাও। তো এই হচ্ছে ঘটনা। এখন বিষয় হচ্ছে এটাকে কিভাবে প্রমাণ করা যায়, প্রমাণের বিষয়টা সবাই মনোযোগ দিবা। হ্যাঁ, দেখো তো এই যে এই জিনিসটাকে, আচ্ছা আমি এখান থেকে একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি, সবাই খেয়াল করবা। এই যে যে অংশটা, এটাকে কিন্তু আমি একটা ত্রিভুজ হিসাবে চিন্তা করতে পারি কিনা, এই যে এটাকে পারি, এই যে এটা, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এখন এই ত্রিভুজটা আমরা এরকম যদি কোনো একটা ত্রিভুজ চিন্তা করি, তোমরা কিন্তু ফর্মুলা পড়েছো, এই ত্রিভুজের এটা হচ্ছে অর্ধেক। তোমরা কিন্তু এই জিনিসটা পড়েছো যে এইটা যা হয় এটা তার কি হয়, অর্ধেক হয় যদি এটা মধ্যবিন্দু দিয়ে যায়। হ্যাঁ, বিষয়টা বুঝতে পেরেছো সবাই? ওকে, তো আশা করি তোমরা এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছো। তো এইটা হচ্ছে আমাদের সেই জিনিসটা ছিল। এখন এই ক্ষেত্রে কি হয়, এটার দূরত্ব যতটুকু হয় এটার দূরত্বও কিন্তু সেম টু সেম হয়। ওকে, এই জিনিসটা একটু খেয়াল রাখবে। এটা যদি 2 মিটার হয় এখানেও 2 মিটার হবে। তো এখানে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে এটা হচ্ছে লক্ষ্যবস্তু থেকে দর্পণের দূরত্ব যত, দর্পণ থেকে বিম্বের দূরত্ব তত হয়। কিন্তু এই যে লক্ষ্যবস্তু থেকে দর্পণের দূরত্ব যত মিটার হয়, আবার যদি বলে যে লক্ষ্যবস্তু থেকে বিম্বের দূরত্ব কত হবে, লক্ষ্যবস্তু থেকে বিম্বের দূরত্ব, তাহলে এটা 2 মিটার হইলে এই টোটালটা কত মিটার হবে, 4 মিটার হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। তো এই হচ্ছে আমাদের ছিল বিষয় বলি। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো একটু দেখে ফেললাম। তো আমাদের এই অধ্যায়ের মধ্যে এই বিষয়গুলো আমাদের ছিল গুরুত্বপূর্ণ, চিত্র আঁকানোর যে বিষয়গুলো। তো আমি এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করলাম। তোমরা
মূলত চেষ্টা করবা এই 10-12টা যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো বারবার করে এঁকে এই চিত্রগুলো আয়ত্ত করে ফেলা এবং 100% পরীক্ষাতে কিন্তু গ এবং ঘ এটা কিন্তু কনফার্ম এই অধ্যায় থেকে প্রশ্ন দিলে গ এবং ঘ এর মধ্যে এই চিত্র আঁকানোর বিষয়টা কিন্তু থাকবেই। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা মনে করো আগে থেকে জানা যায়। সো এটাকে একটু গুরুত্ব দিবা, তাহলে পরীক্ষার হলে এই নাম্বারটা তুমি কনফার্ম পাবা। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এর সাথে আমাদের ওই যে কয়েকটা সূত্র দিয়ে অঙ্ক দেখাইছি সেটা গতে আসে। তো এই ক্ষেত্রে এই সৃজনশীলগুলো পারা কিন্তু খুবই ইজি হয়। আমি তোমাদের ক খর প্রশ্নও কিন্তু দেখাই দিয়েছিলাম। হ্যাঁ, তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবে, এই খেয়াল করলে হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসগুলো একটু মাথায় রাখলেই হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো আমি তোমাদের নেক্সট দিন হচ্ছে হয়তো তোমাদের ওর আগে চ্যাপ্টার আলোর আগে কি আছে বলো তো? 7 অধ্যায়। তরঙ্গ শব্দ। হ্যাঁ, এই 7 অধ্যায়ের আমরা সৃজনশীল নিয়ে কথা বলবো এবং তোমরা এই 7 অধ্যায়ের সৃজনশীলগুলা আমরা যেহেতু কথা বলবো তো তোমরা 7 অধ্যায়ের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো একটু দেখে নিও আজকে। হ্যাঁ, সূত্রগুলো একটু দেখবা ভালো করে। আমি 7 নম্বর অধ্যায়টা করাবো। আর রসায়নে আমরা হয়তো রসায়নে হচ্ছে তোমাদের কত থেকে আছে জানো? কত থেকে আছে তোমাদের রসায়নে? 3 থেকে? হ্যালো? জি স্যার, হ্যাঁ, 3 থেকে 7। 3 থেকে 7 আর 11 না? জি। আচ্ছা, তাহলে 3 থেকে 7। তাহলে আমরা এখানেও তাহলে 7 থেকে আমরা স্টার্ট করতে পারি। আমরা এখানে জাস্ট সৃজনশীলগুলো দেখবো। হ্যাঁ, যদিও রসায়নে হচ্ছে আসলে তোমার বই পড়লে পরেই এনাফ, বই পড়লে তুমি অ্যান্সার করতে পারবা, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু প্রবলেম সলিউশন করতে হবে। প্রবলেম সলিউশন ছাড়া কিন্তু অ্যান্সার করাটা টাফ হয়ে যাবে। আচ্ছা, ওকে, সবাইকে ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আছে কারো কোনো প্রশ্ন? দুইটাই করাবো। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, ওকে, তাহলে আপাতত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতেছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।